লেখিকা মৌসুমী হাজরার আঁচল। তার মানে আপনি দিনের পর দিন মিস্টার চৌধুরীর এত নির্যাতনের পরেও একসাথে রয়েছেন? কি করব বলুন অফিসার, বাচ্চা মেয়েটার কথা ভেবে চুপ করে থাকি। আমি ছাড়া মেয়েটার যে আর কেউ নেই। কিন্তু আমি যতদূর জানি মেয়েটা আপনার নয়, আপনার স্বামীর প্রথম পক্ষের। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সৎ মা, কিন্তু আমি মা তো। আপনাকে আমি কি করে বোঝাবো এই কমাসে মেয়েটা আমার কত কাছের হয়ে গেছে। জন্মদিনই ঠিকই, কিন্তু মন থেকে আমি পুরোপুরি ওর মা হয়ে উঠেছি। খুব ভালো লাগলো শুনে মিসেস চৌধুরী, এই যুগে এখনো ভালো মানুষ আছে। আসলে এই চেয়ারটায় বসে কত কি দেখলাম কি না। আপনি এক কাজ করুন, একটা লিখিত অভিযোগ করে যান, আমরা ব্যাপারটা দেখছি। না না, আমি শুধু জানিয়ে দিয়ে গেলাম আপনাদের। আমি এখনই কোনো অভিযোগ করতে চাইছি না। জানেনই তো বিশাল চৌধুরীর এই শহরে কত নামডাক। ওনার সম্বন্ধে কেউই খারাপ কিছু ভাবতে পারবে না, বরং সবাই আমাকেই দোষারোপ করবে। ও হ্যাঁ, আরেকটা কথা, ইদানিং উনি ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়ছেন। কি বলছেন এই সব? বিশাল চৌধুরীর মতো এত বড় শিল্পী এইভাবে নষ্ট হয়ে যাচ্ছেন? হ্যাঁ অফিসার, এই ড্রাগের নেশার পর থেকেই উনি পাল্টে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, অভিযোগ না করা অবধি আমরা কি করতে পারি বলুন? সেরকম হলে আমি আবারও আসব, তখন না হয় অভিযোগ দায়ের করব। আচ্ছা চলি আমি। শুনুন, আপনার গলার কাছে এটা কিসের দাগ? আঁচড়ের। রোজ রাতে উনি হিংস্র পশু হয়ে যান। অংশুরাজ মল্লিক খুবই কড়া পুলিশ অফিসার। এই শহরে সবাই তাকে ভয় করে। এতক্ষণ অবধি অংশুরাজ মল্লিকের সাথে নন্দিনী চৌধুরীর কথা হচ্ছিল। নন্দিনী চৌধুরী এই শহরের একজন নামকরা শিল্পী বিশাল চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে। বাড়ি ফিরতে বেশ রাত হলো অংশুরাজের। খাবারের টেবিলে খাবার ঢাকা আছে। সুনন্দাকে এখন জ্বালানো ঠিক হবে না, তাই নিজে ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। সুনন্দা খাবার গরম করে টেবিলে রেখে চলে গেল নিজের ঘরে। অংশু চুপচাপ পুরো ব্যাপারটা দেখে গেল। ইদানিং সুনন্দা একটু বেশি চুপচাপ থাকে। ডাক্তার যেদিন বলল সুনন্দা আর কোনোদিন মা হতে পারবে না, সুনন্দা সেদিন থেকেই জীবন্ত লাশ হয়ে গেছে। কয়েকবার অংশুকে বলেছিল আবার বিয়ে করার জন্য। সুনন্দা সব ছেড়ে চলে যেতেও রাজি ছিল, অংশু তা হতে দেয়নি। সব কিছুর মধ্যেও সুনন্দাকে নিয়ে বেঁচে আছে। সত্যি বলতে অংশু সারাদিন চোর পুলিশ খেলা নিয়ে ব্যস্ত। তার চাকরি তাকে অন্য কিছু ভাবার সময় দেয়নি। কিন্তু সুনন্দা সারাদিন বাড়িতে একা, একটা বাচ্চার জন্য গুমড়ে গুমড়ে মরে। নিজেকেই দোষারোপ করে। অংশুকে সে একটা বাচ্চা দিতে পারছে না। সেই সকালের পর রাতে দেখা হয় দুজনের। কোনো কিছুই আর আগের মতো নেই, অনেকটা দূরত্ব বেড়ে গেছে। 1 মাস পর, আরে অংশুরাজ বাবু, আপনি আমার বাড়িতে? কি ব্যাপার? এইদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। সেদিনের পর থেকে তো আপনি ডুমুরের ফুল হয়ে গেলেন মিসেস চৌধুরী। ঠিক তা নয়, আপনি ভেতরে আসুন। বাহ, বাড়িটা দেখেই মনে হচ্ছে একজন শিল্পীর বাড়ি। কি সুন্দর সব পেইন্টিং। হ্যাঁ, সবগুলোই আমার স্বামীর আঁকা। সে তো জানি। আচ্ছা, আপনার স্বামী কি অফিসে? না, উনি বাড়িতেই আছেন, শরীরটা ভালো নেই তাই শুয়ে আছেন। আচ্ছা আচ্ছা, তাহলে বিরক্ত করাটা ঠিক হবে না, আমি তাহলে চলি। না না, 1 কাপ চা বা কফি খেয়ে যান। অংশু না না করতে করতে চোখ গেল পাশের রুমের দরজার পর্দার দিকে। 12 বছরের একটা ফুটফুটে মেয়ে। মিসেস চৌধুরী, এই তাহলে মিস্টার চৌধুরীর মানে আপনাদের মেয়ে? হ্যাঁ। কি নাম তোমার মামনি? অংশুরাজ বাবু। ও কথা বলতে পারে না, সবার কথা বুঝতে পারে, শুনতে পারে, কিন্তু বলতে পারে না। কি বলছেন আপনি? এই ফুটফুটে মেয়েটা কথা বলতে পারে না? আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। মেয়েটার দিকে তাকিয়ে বড্ড মায়া হলো। ডাকতেই কাছে এলো। চোখ দুটো মনে হয় কত কথা বলতে চায়, অথচ মুখে কোনো ভাষা নেই। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। নন্দিনী গিয়ে দরজা খুলল। তারপর নন্দিনী নিজেই পরিচয় করিয়ে দিল তার খুড়তুতো ভাই রাহুলের সাথে অংশুরাজের। কথায় কথায় অংশু জানতে পারল এই শহরে নিজের লোক বলতে নন্দিনীর এই ভাই আছে, আর কেউ এখানে থাকে না। আর বাচ্চা মেয়েটির নামও জানা গেল, আলো। নামটা অবশ্য বিশাল চৌধুরীর প্রথম স্ত্রী অর্থাৎ আলোর নিজের মা রেখেছিলেন। আচ্ছা মিসেস চৌধুরী, এত বড় বাড়িতে আর কেউ নেই?
মানে বাড়ির পরিচারিকাকেও তো দেখতে পেলাম না। বাড়ির সব কাজ আমিই করি, উনি বাইরের লোক পছন্দ করেন না। মাঝে মধ্যে আমার এই ভাই আসে, দেখা করে চলে যায়। আরে রাহুল বাবু, আপনার হাতে এটা কিসের দাগ? আসলে হয়েছে কি, কাল একটা বিড়ালে নখে করে আঁচড়ে দিয়েছে। ওহো, বেশ মুশকিল তো তাহলে। সবাই সাবধানে থাকবেন। আজ চলি তাহলে। রাহুল বাবু, ইঞ্জেকশনগুলো সময় করে নেবেন। কিসের ইঞ্জেকশন? এই যে বললেন বিড়ালে আঁচড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, নিচ্ছি তো ইঞ্জেকশন। আজ সুনন্দার সাথে কথা বলতেই হবে, এইভাবে চলতে পারে না। এত বছরের সম্পর্ক এইভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে পারে না। সে ছোট্টবেলা থেকে একে অপরকে চেনে দুজনে, বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে। আর আজ একটা সন্তান নেই বলে সব শেষ হয়ে যাবে? বন্ধুত্ব ভালোবাসার কোনো দাম নেই? কথাগুলো ভাবতে ভাবতে অংশুর রাগ হয় সুনন্দার প্রতি। বাড়ির সামনে এসেই অবাক হয় অংশু। অন্যদিন বাইরে লাইটটা জ্বলে, ঘরের ভিতর লাইট অফ করে একা বসে থাকে সুনন্দা। কিন্তু আজ ভিতরে লাইটও জ্বলছে, স্পষ্ট দেখা যাচ্ছে জানালা দিয়ে। তাহলে বোধহয় বাড়িতে কেউ এসেছে। এইসব ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ালো অংশু। অংশুকে আরো অবাক করে সুনন্দা দরজাটা খুলল। অংশু যেন কিছুতেই চোখ সরাতে পারছে না সুনন্দার থেকে। অংশুর প্রিয় নীল রঙে কি সুন্দর লাগছে সুনন্দাকে। অনেকদিন পর সে এই রকম সেজেছে। হঠাৎই খেয়াল হয় অংশুর, আজকে কোনো বিশেষ দিন? ওর তো কিছুই মনে নেই। তারপর কেকটা দেখে মনে পড়ল আজ তার নিজেরই জন্মদিন। সুনন্দা ঠিক মনে রেখেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে অংশু দেখল সুনন্দা কেকের উপর মোমবাতি সাজাচ্ছে। কাছে গিয়ে দুই হাতে সুনন্দার কোমর ধরে কাছে টানলো অংশু। অনেকদিন পর দুজনে এতটা কাছাকাছি। দুজনের নিঃশ্বাস মিশে যেতে লাগলো। আজ আমি যা চাইবো তাই দিবি? কি চাই তোর বল, আমি যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার। আমি একটা সন্তান চাই সুনন্দা। এক ধাক্কায় অংশুকে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল সুনন্দা। জানিস না তুই ডাক্তার কি বলেছে? আমি আর কোনোদিন মা হতে পারবো না, কোনোদিনও না। কান্নায় ভেঙে পড়ল সুনন্দা। অংশু আবার সুনন্দাকে কাছে টেনে নিল, এবার একটু বেশ শক্ত করে ধরল। আচ্ছা সুনন্দা, জন্ম দিলেই বুঝি মা হওয়া যায়? সুনন্দা কান্না থামিয়ে অংশুর মুখের দিকে অবাক হয়ে তাকালো। কি বলতে চাস তুই? সুনন্দা, আমি ঠিক করেছি আমরা অনাথ আশ্রম থেকে বাচ্চা দত্তক নেব। সে তো তোকে আমাকে মা বাবা বলেই ডাকবে। আমি যে আমার সুনন্দাকে আবার আগের মতো করে দেখতে চাই। তোর যা ইচ্ছে হয় কর, আমি শুধু মা ডাক শুনতে চাই। অংশুর বুকে মাথা রাখল সুনন্দা। অনেক দিনের জমা কালো মেঘ সেই রাতে বৃষ্টি হয়ে ঝরেছিল। মান অভিমান ভুলে ভালোবাসায় মিলিয়ে দিয়েছিল দুটো মনের সাথে দুটো শরীরও। অনেকদিন পর সুনামি এসে আছড়ে পড়েছিল শরীরে। সুনন্দার শরীরের প্রতিটি অংশে চুম্বন এঁকে দিয়েছিল অংশু। সব কষ্ট, সব ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করেছিল সুনন্দার। অংশু আবার আগের সুনন্দাকে ফিরে পেয়েছিল। সকালের রোদ জানালা দিয়ে ঢুকে অংশুর মুখে এসে পড়তেই ঘুম ভাঙল তার। পাশে তখনও সুনন্দা ঘুমোচ্ছে। সুনন্দার খোলা পিঠে চুলগুলো সরাতেই নখের আঁচড়ের দাগটা দেখতে পেল। এই সুনন্দা, তোর অনেক লেগেছে তাই না রে? কেন, কি হয়েছে আমার? এই যে আমার আঁচড়ের দাগ তোর পিঠে। এখন খেয়াল হলো বুঝি? রাতে তো কিছুই মনে ছিল না। এই সরি রে, আমি বুঝতে পারিনি। এই থাম থাম, এত সরি বলার কিছু হয়নি। এমনিতেও তখন আমারও হুঁশ ছিল না। সকাল সকাল সুনন্দার হাসি মুখটা দেখে মনে খুশিতে ভরে গেল অংশুর। কতদিন পর সে আগের সুনন্দাকে দেখতে পেয়েছে সে। হঠাৎই খেয়াল হলো সেদিন নন্দিনীর গলাতেও এই একই রকম আঁচড়ের দাগ ছিল। একটা অঙ্ক কিছুতে মিলছে না অংশুর কাছে। থানায় গিয়ে বিশাল চৌধুরীর আগের স্ত্রীর মৃত্যুর ফাইলটা খুঁজতে লাগলো। ফাইলটা পাওয়ার পর আরও বেশ কিছু তথ্য হাতে পেল অংশু। তার মানে অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এখনই নন্দিনী চৌধুরীর সাথে ফোনে কথা বলতে হবে। আলোর জীবনেরও হয়তো ঝুঁকি আছে। সকাল সকাল বেশ ঝামেলায় পড়লাম দেখছি, কিছুটা বিরক্ত হয়ে বলল নন্দিনী। দিদি কিছু খেতে দিন না, ভালো করে খেতে পাইনি কদিন। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি খাবার আনছি। নন্দিনী খাবার নিয়ে এলো। তোমাকে দেখে বেশ ভালো ঘরের বউ বলে মনে হয়, কিন্তু তোমার মাথায় চোট কি করে এইরকম হলো? দিদি, আমার স্বামীর ব্যবসা বেশ ভালোই চলছিল।
1 বছর আগে এক মেয়ের পাল্লায় পড়ে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, মদ খাওয়া, জুয়া খেলা এইসবও শুরু করে। এখন ব্যবসা লাটে উঠেছে, তাই আমার ঘরে লোক ঢোকাতে চায়, আর আমি বাধা দিতেই আমার এই রকম অবস্থা করেছে। থানায় যেতে পারো তো? পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। গিয়ে কি হবে দিদি? পুলিশ হয়তো আমার স্বামীকে জেলে ঢোকাবে, কিন্তু আমার পেট কি করে চলবে বলুন তো? ছেলেটাকে বাপের ঘরে দিয়ে এসেছি, আমি আর বাপের ঘরের বোঝা হতে চাই না। একটা কাজ পেলে, হাতে টাকা আসলে ছেলেটারও খেয়াল রাখতে পারবো। নন্দিনীর খুব মায়া হলো, মনে মনে ভাবলো এই মেয়েটাকে এই বাড়িতে রাখলে তার নিজেরই খুব উপকার হবে। বাড়িরও কাজ মেয়েটা করে দেবে, আর আলোরও দেখাশোনা করবে। তা তোমার নামটা কি? আমার নাম বকুল। আচ্ছা বকুল, তুমি এই বাড়িতে কাজ করবে, রান্নাবান্না আর আমার মেয়ের দেখাশোনা। বাড়িতে মাত্র 3 জন থাকি, ভালো করে খেতেও পাবে, আবার মাস শেষে টাকাও দেব। কি বলে আপনাকে যে ধন্যবাদ দেব দিদি, বড় উপকার করলেন আমার। আচ্ছা ঠিক আছে, এখন আমার হাতে হাতে কাজ করে দেবে, তারপর সুস্থ হয়ে গেলে নিজেই সব কাজ করবে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। কয়েকদিন পর, হ্যালো মিসেস চৌধুরী, আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন অংশুরাজ বাবু। না, সব কথা ফোনে বলা যাবে না, দেখা হলে ভালো হতো। এখন থানায় যাওয়া সম্ভব নয়, আমার স্বামীর শরীরটা ভালো নেই, অফিসের কাজটা আমাকেই সামলাতে হচ্ছে। আপনি বরং সন্ধেবেলা আমার বাড়িতে আসুন। আচ্ছা ঠিক আছে, তাই যাব। বকুলের দিকে তাকিয়ে অংশুরাজ নন্দিনীকে বলল, এর আগে তো এই মহিলাকে দেখিনি এই বাড়িতে। উনি আমার বাড়ির নতুন পরিচারিকা। তা খোঁজ খবর নিয়ে রেখেছেন তো? দিনকাল ভালো নয় কিন্তু। উফ, পুলিশদের মনে শুধু সন্দেহ। ওর নাম বকুল, ওর স্বামী ওকে মারধর করে, তাই বাড়ি ছেড়ে চলে এসেছে। এখন আমার বাড়িতে কাজ করছে। আমি বলেছিলাম থানায় যেতে, কিন্তু ও যেতে চায়নি। সব মেয়েরা এক, কেউ স্বামীর বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এই যেমন ধরুন আপনি। নন্দিনী অংশুর সামনের দিকে ঝুঁকে কানে ফিসফিস করে বলল, সমাজ কি মেনে নেবে একজন স্ত্রীও তার স্বামীর কাছে ধর্ষণের শিকার হতে পারে? নন্দিনীর স্লিভলেস নাইটিটা বুকের অনেকটা নিচে নেমে আছে। বুকের খাজে চোখ যেতেই আবার একটা আঁচড়ের দাগ দেখতে পেল। চোখটা সরিয়ে নিল অংশু। নন্দিনীর শরীরে বেশ একটা মিষ্টি গন্ধ আছে। সেটা পারফিউমের কি না জানে না অংশু, কারণ এর আগে কোনোদিন নন্দিনীর এতটা কাছাকাছি হয়নি সে। নন্দিনী এবার অংশুরাজ বাবুর সামনে সোফাতে বসে বলল, হ্যাঁ বলুন অংশুরাজ বাবু, আমার সাথে আপনার কি দরকার ছিল? আচ্ছা মিস্টার চৌধুরী, মানে আপনার স্বামীর প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন আপনি জানেন? শুনেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে। আপনার সাথে তো মিস্টার চৌধুরীর অনেক দিনের পরিচয় না? মানে ওনার স্ত্রী যখন মারা যান তখন তো আপনি ওনাকে খুবই সাহায্য করেছিলেন, ওনার অফিসের দেখাশোনা, এমনকি আলোর দেখাশোনা অবধি। সে তো আমি এখনও করি। আর হ্যাঁ, আমাদের পরিচয় অনেক আগে থেকে, আমি ওনার অফিসেই কাজ করতাম। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করব, উত্তর দিতে না চাইলে আমি জোর করব না। আচ্ছা বলুনই না, কি প্রশ্ন? আপনার সাথে তো মিস্টার চৌধুরীর বয়সের অনেক ব্যবধান, তারপরেও আপনি বিয়ে কেন করলেন? আমি প্রথম থেকে ওনাকে ভীষণ শ্রদ্ধা করতাম। উনি খুব পরোপকারী মানুষ ছিলেন। ওনার স্ত্রী মারা যেতে উনি খুব ভেঙে পড়েছিলেন। আলোর দেখাশোনা তখন আমিই করতাম। সব মিলিয়ে আমার মনে হয়েছিল ওনার পাশে থাকাটা জরুরি। সমাজে থাকতে গেলে একটা সম্পর্ক ভীষণ দরকার, তাই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। আচ্ছা বুঝলাম, আপনার স্বামী প্রায় অসুস্থ থাকেন। কি হয়েছে আপনার স্বামীর? আপনাকে তো সেদিন থানায় বললাম উনি ড্রাগে আসক্ত হয়ে পড়েছেন। দিন দিন আরও বেড়ে যাচ্ছে এই নেশা। সারাক্ষণ নেশার ঘরেই থাকেন উনি। আর রাতে রাতে আপনার নেশায়, তাই তো? তখন ওনার ভিতরের পশু জেগে যায়। কিন্তু জানেন, উনি আগে এইরকম ছিলেন না। শুনেছি ওনার প্রথম স্ত্রীর স্বভাব চরিত্র ভালো ছিল না, তাই বোধহয় আমাকেও সন্দেহের চোখে দেখে। হঠাৎই বিশালবাবুর ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ আর জিনিসপত্র ভাঙার শব্দ এলো। অংশু আর নন্দিনী দুজনেই বিশালবাবুর ঘরে যান। সেখানে তো এক ভয়ানক পরিস্থিতি। বিশালবাবু হাতের কাছে যা পারছেন সব ছুঁড়ে ভাঙছেন। খুব উত্তেজিত উনি, কোনো জ্ঞান নেই, কারোর কথা শুনছেন না। একটু পরে বকুল ও আলো দুজনে বিশালবাবুর ঘরে এলো।
কেউ কোনোভাবেই থামাতে পারছে না। তারপর বিশালবাবু একটা ফুলদানি ছুঁড়ে দেন আলোর দিকে, আর নন্দিনী আলোর সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। নন্দিনীর কপালে গিয়ে ফুলদানিটা লাগে, বেশ অনেকটা কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। সব কিছুই অংশুর সামনেই হয়। নন্দিনী আলোকে বিপদের হাত থেকে রক্ষা করল। কিছুক্ষণ পর নন্দিনী নিজেই ইঞ্জেকশন দিয়ে বিশালবাবুকে শান্ত করল। ইস দিদি, আপনার তো অনেকটা কেটে গেছে, রক্তও ঝরছে। আমাকে নিয়ে ভেবো না বকুল, তুমি আলোকে নিয়ে ঘরে যাও, বেচারি বড্ড ভয় পেয়ে গেছে। আলোকে নিয়ে বকুল চলে যেতেই অংশুরাজ নিজেই নন্দিনীর কপালে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ক্ষতটা খুব একটা গভীর নয়, আপাতত ডাক্তারের কাছে না গেলেও চলবে। আপনার অনেক দেরি হয়ে গেল অংশুরাজ বাবু, আপনি বাড়ি যান, আপনার স্ত্রী হয়তো অপেক্ষা করছে। হ্যাঁ, দেরি তো একটু হলো, কিন্তু এই অবস্থায় আপনাকে ছেড়ে যেতেও কেমন যেন লাগছে। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা। নন্দিনীর নিঃশ্বাস আবারও অংশু অনুভব করছে। কেমন যেন একটা নেশা আছে ওর মধ্যে। অনেকক্ষণ আগেই অংশু বাড়ি ফিরেছে। কদিন সুনন্দা নেই বলে বড্ড ফাঁকা লাগছে ঘরটা। হঠাৎ করে নন্দিনীর কথা মনে পড়ল অংশুর। কতই বা বয়স হবে নন্দিনীর, বড় জোর 27-28। এই বয়সে অফিস, সংসার, নেশাগ্রস্ত স্বামী আর সৎ মেয়েকেও সামলাচ্ছে। সন্ধ্যের কথাগুলো বারবার মনে পড়ছিল। একবার ফোন করে খবর নেওয়া উচিত, কিন্তু এত রাতে হয়তো ফোন করা উচিত নয়। তাই ফোনটা হাতে নিয়ে রেখে দিল অংশু। সকালে নন্দিনীর ফোনে ঘুম ভাঙল অংশুর। হ্যালো অংশুরাজবাবু, বিশাল আর নেই। সকালে উঠে দেখি উনি মারা গেছেন। কি বলছেন আপনি? মিস্টার চৌধুরী কিভাবে মারা গেলেন? এই কদিন চৌধুরী পরিবারে একটা ভীষণ ঝড় বয়ে গেল। আলো সবসময় এখন মনমরা হয়ে থাকে, বকুল আছে বলে খেয়াল রাখে। নন্দিনীও এখন অনেক চুপচাপ থাকে, এই সবের জন্য প্রস্তুত ছিল না সে। কপালের ক্ষতটা সেরে গেলেও মনের ক্ষত সারতে হয়তো অনেকটা সময় লাগবে। বিশাল চৌধুরী ড্রাগের ওভারডোজের ফলে মারা গেছেন। পরিবারের এবং অফিসের সব দায়িত্ব এখন নন্দিনীর। যতই চেষ্টা করুক নিজেকে শক্ত রাখার, কিন্তু নন্দিনীকে দেখলেই বোঝা যায় কতটা ভেঙে পড়েছে সে। অংশু সবসময় চৌধুরী পরিবারের পাশে থেকেছে, সব রকম সাহায্য করেছে, তবুও তার এখন একটাই ভয়, নন্দিনী আর আলো পুরোপুরি একা। এত বড় বাড়ি আর সম্পত্তি, তাই ওদের নিয়ে ভয় হয় তার। আলোর আঁকাগুলো বকুল বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এইটুকু মেয়ে এত ভালো আঁকে, আসলে বাবার রক্ত গায়ে বইছে। বাবাও যে একজন নামকরা শিল্পী ছিলেন। বেশ কয়েকটা আঁকা বকুলের অন্যরকম মনে হলো। এই যেমন একটা ছবিতে একটা বাচ্চা মুখ হা করে আছে, চোখগুলো দেখে মনে হলো হা করে নয়, চিৎকার করছে। কয়েকদিন পর থানাতে বসে কাজ করছিল অংশু। হঠাৎ একটা ফোন আসে। ফোনের ওই প্রান্তে কথাগুলো শুনে চমকে গেল সে। তার মানে তার ধারণাই সঠিক, চৌধুরী বাড়িতে অনেক রহস্য এখনো লুকিয়ে আছে। বিশালবাবুর প্রথম স্ত্রীর মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। তাহলে নিশ্চয়ই আরও খুনের সম্ভাবনা আছে। বকুল ঘরে চারপাশ ভালো করে ঘুরে দেখে নিয়েছে। এতদিনের অভিনয় আর প্ল্যান কোনোভাবে বিফলে যেতে দেওয়া চলবে না। আলোর মন পুরোপুরি জয় করে নিয়েছে সে, সাথে বিশ্বাসের জায়গাটাও। খুব তাড়াতাড়ি নাটক শেষ করতে হবে। ঘুমের ওষুধের বড়িগুলো নিজের কাছে রাখলো। রাত তখন প্রায় 12টা, সারা বাড়ি নিস্তব্ধ। আলো বকুলের কাছে ঘুমোচ্ছে। বকুল ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে চারপাশটা ভালো করে দেখে নিল। আজ রাতে যা করার করে নিতে হবে। ফোনটা বের করে একটা ফোন করলো। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আজ রাতেই যা করার করতে হবে আমাদের। ফোনটা কানে নিয়ে কথাগুলো বলতে বলতে ক্রূর হাসি হেসে দেওয়ালে নখে করে আঁচড় কাটল বকুল। অংশু কিছুক্ষণ টেবিলে মাথাটা রেখে চোখ বন্ধ করে রাখলো। একটু চোখটা লেগে যেতে আলোর মুখটা ভেসে উঠল, যেন চিৎকার করে ডাকছে আলো। তাড়াতাড়ি উঠে পড়ল অংশু। তারপর একটু নিজের মনকে শান্ত করে আর ভাবতে লাগলো, আজকের রাতটা নিয়ে তার কোনো ভয় নেই, কিন্তু সকালটা, সে যে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু ঠিক করে সামলাতে পারবে তো? সুনন্দা সবটা শুনে কি রিয়াক্ট করবে কে জানে। আর নন্দিনী, ভাবতে ভাবতেই সুনন্দার ফোন আসে অংশুর ফোনে। গভীর রাত, রাস্তায় কুকুরের ডাক ছাড়া বাকি সব শূন্য। একটা রহস্য ঘনীভূত হচ্ছে। যে জট দীর্ঘদিন পাকিয়েছিল
আষ্ঠে পৃষ্ঠে তার একটা করে গিট খুলছে, আলো গভীর ঘুমোচ্ছে। বকুল মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার। মায়া রহস্য সবই যেন একটা জাল। দিনের আলোতেই চেনা মুশকিল, অথচ এই অন্ধকারে খুলবে কিছু মুখোশ। বকুল ছাড়াও এই বাড়িতে জেগে আছে আরও কেউ। নন্দিনীর সারা শরীরে আঁচড়ের দাগ বসছে, যৌনতার আঁচড়ে। ভিতরে একটা ক্ষুধার্ত বাঘিনী খিদে মেটাতে চাইছে। বিছানার চাদর মুঠো করে ধরে আছে দুই হাতে। অনেক দিনের অতৃপ্ত তৃষ্ণা মিটছে এই রাতে। নিস্তব্ধ বাড়িতে দুজন মানুষ রতিক্রিয়াতে লিপ্ত। আঁচড়ের ক্ষততে কোনো হুঁশ নেই নন্দিনীর। হঠাৎ দরজায় জোর ধাক্কার আওয়াজে চমকে যায় নন্দিনী। এত রাতে কে ওর দরজায় ধাক্কা দিচ্ছে? আবার কিছু হলো নাকি? দরজাটা খুলেই নন্দিনী আরও চমকে যায়। একটা অজানা ভয়ে হাত পা ঠান্ডা হতে থাকে তার। বিরক্ত করলাম নাকি মিসেস চৌধুরী? আপনি এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? না, ভাবলাম মিস্টার চৌধুরী তো এখন বেঁচে নেই, তাহলে আপনার শরীরে এখন কি আঁচড় বসাচ্ছে তার খোঁজ নিতে এলাম। আপনি কি মজা করছেন আমার সাথে অংশুরাজ বাবু, নাকি বাড়িতে আমি একা বলে আমার কাছে এসেছেন? উফ মিসেস চৌধুরী, কি ভাবেন বলুন তো? সব পুরুষই শরীর চায়। ও বুঝলাম, তাহলে ব্যাপারটা টাকার। কত টাকা চান আপনি? আর গেটে তো চাবি দেওয়া, আপনি ঢুকলেন কিভাবে? তার মানে বকুল। ওহো, দেখছেন, পরিচয়টা তো করানোই হলো না। আপনার বাড়ির পরিচারিকা বকুলই হলো আমার স্ত্রী সুনন্দা। আপনাকে আমি আগেই বলেছিলাম দিনকাল ভালো নয়, খোঁজ খবর নিয়ে বাড়িতে পরিচারিকা রাখবেন। আসলে আপনি নিজেকে যতটা চালাক ভাবেন ততটাও নন। আপনারা সবাই মিলে প্ল্যান করে এইসব করেছেন তাহলে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলছি, এবার আপনার সাথে লীলা খেলার ব্যক্তিটিকে ডাকুন। কতক্ষণ আর রুমের মধ্যে লুকিয়ে রাখবেন? পালাবার চেষ্টা করলেও বৃথা, চারিদিকে পুলিশ আছে। আপনাদের আগেই ধরতে পারতাম, কিন্তু হাতে নাতে ধরবো বলে অপেক্ষা করছিলাম এতদিন। নন্দিনীর রুম থেকে মাথা নিচু করে বেরিয়ে এলো রাহুল। কি রাহুল বাবু, এবার সত্যি করে বলুন তো, নন্দিনীর সাথে কি সম্পর্ক আপনার? আমরা কিন্তু আপনার ঠিকুজি কুষ্টি সব বের করে নিয়েছি। আমি আর নন্দিনী ভাই বোন নই। আমরা বিশাল চৌধুরীর অফিসে কাজ করতাম। মিস্টার চৌধুরীর সাথে নন্দিনীর অবৈধ সম্পর্ক ছিল তা আমি জানতাম। ওরা দুজনে মিলে মিস্টার চৌধুরীর আগের স্ত্রীকে মেরেছে গাড়ির ব্রেক ফেল করিয়ে। আচ্ছা, এবার আপনি বলুন তো, আপনি কবে থেকেই পাপ কাজে যুক্ত হয়েছেন? নন্দিনীর প্রতি আমি খুব দুর্বল ছিলাম, সেটা নন্দিনীও জানতো। ওই আমাকে বলেছিল আমি ওকে সাহায্য করলে ও আমাকে বিয়ে করবে, আর আমরা এই কোটি টাকার সম্পত্তিও পাবো। তাই প্ল্যান করে মিস্টার চৌধুরীকে সরিয়ে দিলেন? না না, আমি খুন করিনি। মিস্টার চৌধুরী একদিন আমাকে আর নন্দিনীকে আপত্তিকর অবস্থায় দেখে নিয়েছিল। তারপর সম্পত্তি থেকে নন্দিনীকে বাদ দিয়ে আলোর নামে সব লিখে দিয়েছিল। তাই আপনি আলোকে সবসময় ভয় দেখাতেন, আর সেদিন আপনার হাতে বিড়ালে নয় আলো আঁচড় দিয়েছিল। আর মিস্টার চৌধুরীকে আপনারাই ড্রাগের নেশায় আসক্ত করেছিলেন। হ্যাঁ, বাহ, দারুণ প্ল্যানটা ছিল কিন্তু। আর নন্দিনী, আপনি সম্পত্তির জন্য মা হয়ে উঠেছিলেন, ভালো সেজেছিলেন আলোর কাছে। ভাগ্যিস সুনন্দা সব বুঝতে পেরেছিল। রোজ রাতে ওদের ঘুমের ওষুধ দিয়ে নিজেরা লীলা খেলাতে মেতে থাকতেন। সুনন্দা বুঝতে পেরে ঘুমের ওষুধগুলো আজ সরিয়ে রেখেছিল। নন্দিনী আর রাহুল দুজনকেই থানায় নিয়ে যাওয়া হলো। 1 বছর পর ঘুম ভাঙতে অংশু দেখল সুনন্দা গভীর ঘুমোচ্ছে। সারা রাত ধরে মা মেয়ে জেগে সিনেমা দেখেছে, এখন তো ঘুম ভাঙবে না সহজে। নিজেকে ব্রেকফাস্ট রেডি করতে হবে। এরপর অংশুর চোখ যায় মেয়েটার দিকে, একটু হিংসে হয় তার। মেয়েটা যেন মাকেই বেশি ভালোবাসে, বাবাকে বোধহয় একটু কম। মনে মনে ভাবে অংশু, মেয়ের বাবা হওয়ার থেকে বেশি জরুরি মেয়ের বন্ধু হওয়ার। তা সে যতই জাদ্রের অফিসার হোক না কেন, মেয়ের সাথে বন্ধুর মতো মিশতে হবে। অনেক দায়িত্ব তার এখন। আলো এখন নতুন করে বাবা মা পেয়েছে। অংশু আর সুনন্দা আলোকে দত্তক নিয়েছে। আলো যেহেতু কথা বলতে পারে না, তাই সুনন্দার মা ডাক শোনা হয়নি। তাতে তার বিন্দুমাত্র কষ্ট নেই। সুনন্দা মনে প্রাণে অনুভবে মা হয়ে উঠেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।